জোরপূর্বক তাদেরকে প্রোগ্রামে নিয়ে যাওয়া, তাদেরকে গণরুম গেস্ট রুমের মাধ্যমে তাদেরকে দাসের মতো করে ব্যবহার করা এবং সেই দুর্বৃত্তায়ন রাজনীতি আমরা দেখতে পেয়েছি। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি যদি দেখেন বিগত সময়ে যারা আসছে শিক্ষার্থীরা গ্রামগঞ্জ থেকে বিভিন্ন জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসে, তো আসার পরে তাদের তো আর এই ঢাকায় ওঠার মতো জায়গা নেই। তো হলে আসার পরে এই ছাত্রলীগের সন্ত্রাসীরা জোর করে শিক্ষার্থীদেরকে তাদের প্রোগ্রামগুলো বাস্তবায়ন করার জন্য নিয়ে যেত। তো সেই আলোকে এখানে শুধুমাত্র শিবিরকে ব্লেম করা হয়, কিন্তু আপনি যদি দেখেন ছাত্রদল গত পরশু তাদের একটা কমিটি হয়েছে, এখন পর্যন্ত আমি দেখতে পেলাম প্রায় 70-এর উপরে ছাত্রদলের যারা কমিটিতে আসছে তারা এই ধরনের ছাত্রলীগের প্রোগ্রামগুলোতে তারা জড়িত ওখানে ছিল। এবং এই জুলাই বিপ্লবে যারা ফেস ছিল, সেটা মাহফুজ আলম বলেন, তারও হচ্ছে ছাত্রলীগের প্রোগ্রামগুলোতে যাইতে হয়েছে, সেটা হাসনাত বলেন, সার্জিস বলেন, এরকম যারা ছিল। তো ওইটা একটা অঘোষিত ছাত্রলীগের একটা কালচার ছিল, ক্যাম্পাসে যে শিক্ষার্থীরা ছিল সবাইকে জোরপূর্বক প্রোগ্রামে নিয়ে যাওয়া। তো আমরা শুরু থেকে চেয়েছিলাম এই ধরনের একটা কালচারের কবর রচনা করা। আমরা যখন ক্যাম্পাসে আসছি, আমি 2017 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ভর্তি হওয়ার পরে যখন আমরা এই কালচারগুলো দেখেছি, তখন ভেতরে একটা ক্ষোভ তৈরি হয় এবং আমরা চেয়েছিলাম এই ক্ষোভের মাধ্যমে এই কালচারের আমরা কবর রচনা করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থী পড়তে আসে, তাদের বাবা মায়ের স্বপ্ন, তাদের পুরো এলাকার স্বপ্ন, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে আসার পরে তাদের এই সকল স্বপ্নগুলোকে ভঙ্গ করে দেওয়া হয় এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা তাদেরকে দাসের মতো করে ব্যবহার করে। তো আমি যখন আসছি, আমিও প্রথমে আপনার হচ্ছে 1 মাসের একটু কম, 1 মাসও থাকতে পারি না হলে, পরে আমি হল থেকে বের হয়ে চলে আসি, কারণ এই কালচার অ্যাডাপ্ট করতে পারতেছিলাম না। এরপরে ফার্স্ট সেমিস্টারে আমি ডিপার্টমেন্টে ফার্স্ট হই, এরপরে হলে লিগালি অ্যাপ্লিকেশন করি, অ্যাপ্লিকেশন করার পরে হলে সিট পাই। এরপর আসার পরে ছাত্রলীগের সন্ত্রাসীরা তখন যেটা হয়, জোরপূর্বক কিছু প্রোগ্রামে নিয়ে যায় এবং কয়েকটা প্রোগ্রামের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া যায়। তো তখন আমরা যারা ছিলাম এরকম ক্যাম্পাসে, যারা ফেসিবাদ বিরোধী যারা লড়াই করতো, আমরা সবার সাথে আমাদের যোগাযোগ ছিল। তো আমরা সবাই মিলে এমন একটা পরিকল্পনা করছিলাম, এই ছাত্রলীগের সন্ত্রাসীরা যে কালচারের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সম্ভাবনাময় ছেলেদেরকে তাদের ক্যারিয়ার একটা রেজিস্টার করে দিচ্ছে, সেই কালচারের কবর আমরা রচনা করব। তো সেই অনুযায়ী জুলাই বিপ্লব শুরু হয়েছে। জুলাই বিপ্লবে আপনারা দেখতে পেয়েছেন 17 জুলাই এই ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে আমরা প্রতিটি হল থেকে তাদেরকে বের করে দিই এবং প্রত্যেকটা হল সেদিন ছাত্রলীগ মুক্ত হয় এবং মূলত ওই দিনে বাংলাদেশ স্বাধীন হয়ে যায়। এবং জি সাদিক, আপনি বলছেন যে ছাত্রলীগের নির্যাতন বা যেসব ঘটনা আমরা দেখেছি অতীতে, সেই বিষয়গুলো যে অভিযোগ উঠেছে, আমি সেই অভিযোগ নিয়ে আমি আসলে কথা বলতে চাই আজকে। যে বলা হচ্ছে যে ছাত্রলীগের আস্থাভাজন হওয়ার জন্যই যারা আপনারা নাম উল্লেখ করা হচ্ছে, আমরা দেখেছি যে বাকসাসের যিনি আহ্বায়ক আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল কাদের একটি পোস্ট, বিশাল একটি পোস্ট দিয়েছেন, সেখানে শিবিরকে নিয়ে আপনাকে নিয়ে অনেক কথা বলা হয়েছে যে আসলে আপনারা তাদের আস্থাভাজন হওয়ার জন্যই নির্যাতনগুলো আরো বেশি মাত্রায় করেছেন। আচ্ছা, এখানে এটা একটু ক্লারিফিকেশন দেওয়া দরকার। এটা একটা হচ্ছে মানে ফেসিবাদী বয়ান আর কি, এই বয়ানের মাধ্যমে ছাত্রলীগকে দায়মুক্তি দেওয়া। এখানে আমাদের অবস্থান পরিষ্কার, ছাত্রলীগের সন্ত্রাসের সাথে যারা জড়িত ছিল সে হচ্ছে সন্ত্রাসী, তার বিচার হইতে হবে, তার ব্যাপারে কোনো ধরনের ছাড় নাই। কিন্তু ছাত্রদলের একটা অংশ আছে যারা এই জুলাই আন্দোলন আমাদেরকে বিভিন্নভাবে হেল্প করছে এবং তারা ছাত্রলীগের সাথে তারা বিদ্রোহ করছে এবং এর মাধ্যমে কিন্তু এইগুলো তো এখানে অনেকগুলো অংশীজন ছিল। ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে হল থেকে বের করে দেওয়া, এটা তো শুধুমাত্র একটা পক্ষ করে না, এখানে অনেকগুলো পক্ষ ছিল। শিক্ষার্থীদের একটা রিপ্রেজেন্টেশন ছিল, ছাত্র সংগঠনগুলোর একটা অংশ ছিল, আবার ছাত্রলীগের ভেতর থেকে একটা অংশ ছিল। তো ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের সাথে যারা জড়িত ছিল অবশ্যই তাদের বিচার হইতে হবে। এবং আব্দুল কাদের যে পোস্ট দিয়েছে, সেই পোস্টের পুরো ক্লারিফিকেশন আমি দিয়েছি এবং যাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনছে প্রত্যেকে ক্লারিফিকেশনগুলো দিয়েছে। এবং ওই সময়ে আমার যেহেতু বিপ্লব পরবর্তী অনেকগুলো মামলা হচ্ছিল, মামলা বাণিজ্য হচ্ছিল, অনেক নিরাপরাধ শিক্ষার্থীও এই মামলার মাধ্যমে তাদেরকে হেনস্থা করা হচ্ছিল। ওই কনসার্ন থেকে আমাদের কাছে বিভিন্ন অংশীজন থেকে বিভিন্ন জনের ব্যাপারে তখন বলা হচ্ছিল এরা হামলার সাথে জড়িত ছিল না, এটা একটু ক্রস চেক করার জন্য। মামলাগুলো কারা করছিল? তখন আমরা যতগুলো ছাত্র সংগঠন ছিল, সেটা ওই সময় তো বাকশাস ছিল না, বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে ছিল। তো যেহেতু বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম একদম শুরু থেকে, আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত নীতি নির্ধারণ, মাঠ পর্যায়ে সমন্বয় এবং বিপ্লবের পরে কর্মসূচি প্রণয়ন করা, সারা দেশে সমন্বয় করা, সবকিছুর সাথে আমি জড়িত ছিলাম। তো ওই সময়ে যারা যারা এখানে ছিল, অন্যান্য যারা সমন্বয়ক, সবার সাথে কোঅপারেশন করে আমরা তালিকা তৈরি করেছিলাম। ওই তালিকায় প্রায় 300-এর কাছাকাছি তালিকা ছিল। তখন এখানে তালিকার ক্ষেত্রে যেন কোনো নিরাপরাধ শিক্ষার্থী যেন হেনস্থার শিকার না হয়, সে কারণে আমরা ক্রস চেক করছিলাম। ওই জায়গা থেকে বিভিন্ন জনের ব্যাপারে আমাদের কাছে তালিকা আসছিল, এরা এই হামলা জড়িত ছিল না। তো ওই জায়গা থেকে ফরওয়ার্ড করে জাস্ট ক্রস চেক করে এবং আমি বলেছিলাম কেউ যদি হামলার সাথে জড়িত থাকে অবশ্যই তার বিচার হবে, কিন্তু নিরাপরাধ কেউ যেন এই ধরনের হামলার তাদেরকে দোষীর মাধ্যমে তাদেরকে হেনস্থা করা না হয়। এই ক্রস চেক করার জন্যই
নিজেদের মধ্যে এটা মানে হচ্ছে আলাপ করা, এর বাইরে আর কিছু না। আপনি কারো কে মুক্তির জন্য কাউকে কোনো মামলা না মুক্তির দেওয়ার জন্য ব্যাপারে আপনি এটা জাস্ট হচ্ছে তদবির টেক্সটটা, করেছেন? না এটা হচ্ছে উনি ভিন্নভাবে মিসকোট করছে, এবং এটা তার সাথে আমার আলাপ হয় নাই। এই আলাপটা যে কাদের যেটা এখানে করছে, কাদের সাথে এই বিষয়ে আমার কোনো আলাপে হয় না, এটা হচ্ছে আরমানের সাথে। সে হলো এখন এনসিপির সম্ভবত যুগ্ম আহ্বায়ক, তার সাথে আমার আলাপ হয়েছিল, এবং তারা বলেছিলাম তোমরা একটু ক্রস চেক করো, কেউ যেন নিরপরাধ কেউ যেন হচ্ছে এটা দ্বারা তারা ভিকটিম না হয়, তোমরা একটু ক্রস চেক, কেউ যদি অপরাধী হয় তার বিচার হবে। কিন্তু যেহেতু এখন মামলা বাণিজ্য হচ্ছে, বিভিন্ন জনের ব্যাপারে জোরপূর্বক তাদের মামলা দেওয়া হচ্ছে, এরকম অভিযোগ আসছে, তোমরা এটা চেক করো, যে যদি অপরাধী হয় তার বিরুদ্ধে মামলা হবে। এবং জাস্ট এইটা, এর বাইরে তো এটা তো ভাই জাস্টিস ইনশিওর করা, নিরপরাধ কেউ যেন কোনোভাবে ভিকটিম না হয় সেটা তো ইনশিওর করা আমাদের দায়িত্ব। তো ওই জায়গা থেকে আমরা জাস্ট হচ্ছে আলাপ করেছিলাম, কিন্তু এইটাকে এইভাবে একটা হচ্ছে প্রাইভেসি লঙ্ঘন। রাজনীতিতে এই ধরনের মানে একজনের সাথে আপনার আরেকজন আলাপ হবে, কিন্তু এইভাবে একজনের চ্যাট সেটা আরেকজন পাবলিক করে, এবং এইভাবে হচ্ছে মিসকোট করে, এবং এখানে আরো অনেকগুলো মিসকোট, কয়েকজনের ব্যাপারে বলা হয়েছে আমি নাকি ফোন দিছি, আমার এই ব্যাপারে কারোর সাথে কথাই হয় নাই। তো এই ধরনের নষ্ট রাজনীতি, এবং এই রাজনীতির মাধ্যমে কি করা হয়েছে, তারা এমন একটা বয়ান তৈরি করার চেষ্টা করেছে যার মাধ্যমে ছাত্রলীগকে দায়মুক্তি দেওয়ার চেষ্টা করছে, যে ছাত্রলীগ গত 16 বছরে ইসলামী ছাত্র শিবিরের উপর সবচেয়ে জুলুম করছে, প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর নিপীড়ন নির্যাতন করছে, এবং এদের সবাই আইডেন্টিফাইড কারা কারা এই হামলার সাথে জড়িত ছিল, সেটাকে দায়মুক্তি দেওয়ার জন্য তারা একটা, আমার কাছে মনে হয়েছে যে শাহবাগী বয়ান দ্বারা তারা প্রভাবিত হয়েছে, যারা বাংলাদেশে এই ধরনের বিচারহীনতা সংস্কৃতি তৈরি করেছে। তো এটা আমরা ক্লারিফিকেশন দিয়েছি, এবং আমরা অনুরোধ করব প্রত্যেকটা জিনিস একটা বর্ডার লাইন থাকে, আমরা কোনো ধরনের সমালোচনা করব, প্রতিযোগিতা করব, প্রতিদ্বন্দ্বিতা হবে, কিন্তু এটাকে আমরা শত্রুতা পর্যায়ে নিয়ে যাব না, এমন কিছু কাজ করব না যার মাধ্যমে ছাত্রলীগের মতো একটা সন্ত্রাসীকে আমরা দায়মুক্তি দিচ্ছি। জি সাদিক কায়েম, আমি আসবো আপনার কাছে আবার, আমার আরো বেশ কিছু বিষয়ে জানার আছে। আমি এ পর্যায়ে শাহিন তৌহিদের কাছে আসতে চাই। আমরা জানি যে ডাকসু নির্বাচনের যে তারিখ ঘোষণা হচ্ছে সেটি খুব বেশি দিন নেই, 1 মাসও নেই, আগামী 9 তারিখে যে ভোটের তারিখ ঘোষণা করছে, এবং তার আগ মুহূর্তে আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ে হঠাৎ করে একটি উত্তেজনা আমরা দেখছি, যে প্রকাশ্য গুপ্ত রাজনীতি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বলা হয়েছে যে আবাসিক হলের যে রাজনীতি সেটি বন্ধ থাকবে আপাতত। এই বিষয়গুলিকে আপনি কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। আমার সহ আলোচক এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। প্রথম কথা হলো, এই গুপ্ত রাজনীতি দোষের কিছু না, প্রকাশ্য রাজনীতিকে বন্ধ রেখে যখন গুপ্ত রাজনীতি চলবার পরিবেশ তৈরির সন্দেহ তৈরি হয় তখন এই প্রশ্নগুলো উঠছে, না হলে কিন্তু উঠতো না। গত 16 বছর বাংলাদেশে কিন্তু জামায়াত ইসলাম এবং ছাত্র শিবিরকে একরকম গুপ্ত রাজনীতি করতে হয়েছে, পরিস্থিতিটাই এমন ছিল। আওয়ামী ফ্যাসিবাদ এই দেশে এমন এক পরিস্থিতি তৈরি করেছিল যে প্রকাশ্যে কোনো কর্মসূচি দেওয়ার মতো অবস্থা জামায়াত ইসলাম বা ছাত্র শিবিরে রাখেনি। তাদের দলীয় কার্যালয়ে 1.5 দশক বন্ধ ছিল, এরকম পর্যায়ে নিয়ে গিয়েছিল। আজকে যে জামাতের পরিস্থিতি আগের থেকে বেড়েছে, তাদের সাংগঠনিক ভিত্তি আগের থেকে যে বেড়েছে, 16 বছর কাজ না করতে পারলে তো তারা নিঃশেষ হয়ে যাওয়ার কথা ছিল। তার মানে তারা বলে দাওয়াতি কার্যক্রম, কেউ সেটাকে তাদের ভাষায় বলছে গুপ্ত রাজনীতি। ফলে গুপ্ত রাজনীতি হোক আর দাওয়াতি কার্যক্রমেই হোক, এটা জামায়াত ইসলামের করতে হয়েছে তাদের টিকে থাকার জন্য এবং তাদের রাজনীতির বয়ানটাকে প্রসারিত করবার জন্য, এটা তারা করেছে। এবং সেটা করতে গিয়ে কখনো কৌশল হিসেবে তারা ছাত্রলীগের মধ্যে গিয়েছে, এটা অস্বীকার করারও কিছু নেই, সেটা সত্য, সেটা সামনে আসছে। এখন কথা হলো গিয়ে সেটাকে সহজভাবে নিয়ে তারা যদি এখন সব রাজনীতি উন্মুক্ত হয়ে প্রকাশ্য রাজনীতিতে সবাই আসে, তাহলে কিন্তু এই বিভেদ এবং এই প্রশ্নগুলো উঠে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা হলো সেটা হচ্ছে, আমি নিজে একসময় ছাত্র রাজনীতি করেছি, ঢাকা কলেজের মতো জায়গায় ছাত্র সংসদে নির্বাচন করেছি, হল কমিটিতে নির্বাচন করেছি, ঢাকা ডেন্টাল কলেজে এসে ইলেকশন করেছি। ফলে আমাদের সময়কার যে অভিজ্ঞতা, সেটা আমরা দেখতাম যে প্রত্যেকটা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ থাকতো, হলে ছাত্র সংসদ, হল সংসদ হতো, নির্বাচন হতো, এবং এই নির্বাচনে নানামুখী ক্রিয়েটিভ কার্যক্রম অনুষ্ঠান হতো, নতুন ছাত্রদের কিভাবে আকৃষ্ট করা যায়, এবং তার মাধ্যমে রাজনীতি এবং সংস্কৃতি বিকশিত হতো। পর্যায়ক্রমে আস্তে আস্তে এটা এমন হয়ে গেল যে একদম একদলীয় কারখানায় পরিণত হলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো, এবং সারা দেশ থেকে সংসদ নির্বাচনগুলো উধাও হয়ে গেল। যারা যখন ক্ষমতায় থাকে পুরোটাই তারা ভোগ করে।
এইটা 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতা এসে প্রথম এই ব্যবস্থাটা তারা চালু করে। 2001 সালে বিএনপি জামায়াত ক্ষমতায় আসার পরে তারা ওই আওয়ামী লীগের দেখানো সেই পথেই শিক্ষা প্রতিষ্ঠান এবং ছাত্র রাজনীতিগুলোকে নিয়ে গেছে। আগের জিয়াউর রহমানের সময়ের বা বিএনপির 91 সময়ের ওই পর্যায়ে তারা ফিরিয়ে নিয়ে যায়নি, ধারাবাহিকতা ওইভাবে চলেছে। কিন্তু এখন ফ্যাসিবাদের পতনের পরে ছাত্রলীগ তো এখন নাই, নিষিদ্ধ, এবং ছাত্রলীগের মধ্যে কেউ একজন একটা শব্দ করার সাহস কোনো ক্যাম্পাসে পাবে না। তারা কোথাও কোথাও তাদের বিশেষ ঘাঁটি আছে, সেইখানে গোপালগঞ্জ বা এখানে ওখানে তারা অ্যানার্কি তৈরির চেষ্টা করেছে, তার জবাবও দেওয়া হচ্ছে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অন্তত ছাত্রলীগ এখন ফ্যাসিবাদের পক্ষে একটা শব্দ করার সামর্থ্য বা সাহস রাখে না। তাহলে সেইখানে এখন সাধারণ ছাত্রদের মধ্যে ছাত্র রাজনীতিতে এই ভয়টা 1 বছর পরে থাকবে কেন? তাহলে সেই দায়টা ওই প্রশাসন এবং এই ছাত্র সংগঠনগুলোর, যে তারা 1 বছরে সাধারণ ছাত্রদের মধ্যে ওই যে ভয়টা, সেই ভয় দূর করতে পারেনি। এটা একটা বয়ান। আর একটা ভিন্ন বয়ান আছে, সেটা হচ্ছে যে যারা মনে করে যে প্রকাশ্য রাজনীতিতে আসলে প্রতিযোগিতায় এখনো দাঁড়ানোর মতো পরিস্থিতি হয়নি, তারা চায় যে তারা তাদের পথে আগের মতো রাজনীতিটা আরও কিছু দূর এগিয়ে নিয়ে যাবে। সুতরাং হলগুলো প্রকাশ্য রাজনীতির বিরোধিতায় যেই কেউ কেউ আওয়াজ তুলেছে, সেই আওয়াজটা সায় দেওয়া যে না, হবে না। এখন আপনি দেখেন, ছাত্র সংসদ ডাকসুর ঘোষণা হয়ে গেছে। ডাকসু নির্বাচন হলে শুধু ডাকসু কখনো একক নির্বাচন হয় এটা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে? তাহলে ছাত্র সংসদ নির্বাচন লাগবে। ছাত্র সংসদ নির্বাচন যদি হয়, তাহলে সেখানে যদি হলের রাজনীতি না থাকে, কমিটি না থাকে, তাহলে ছাত্র সংসদ নির্বাচন কি করে হবে? বরং সেইখানে ছাত্র শিবির, ছাত্রদল, বাম ডান সব ছাত্র সংগঠন এবং প্রশাসন তারা বসবে, আলোচনা করবে, সাধারণ ছাত্রদের অভয় দিবে এবং রাজনীতির একটা নীতিমালার মধ্যে আসবে যে এত বছর ফ্যাসিবাদী কায়দায় যে ছাত্র রাজনীতির নামে যা হয়েছে সেটাকে আদৌ রাজনীতি বলে না। আমরা সেই দিনে ফিরে যেতে দেব না আমার ক্যাম্পাসকে। আমরা প্রত্যেকে দায়িত্বশীল আচরণ করব এবং এইখানে আমাদের গঠনমূলক এই শিক্ষার্থীদের জন্য কল্যাণমুখী, প্রতিষ্ঠানের জন্য কল্যাণমুখী, দেশের জন্য কল্যাণমুখী রাজনীতির চর্চার কেন্দ্র এটাকে আমরা তৈরি করব। সেই অঙ্গীকারের দিকে তারা যাচ্ছে না, সেই সমাধানের দিকে কেউ যাচ্ছে না, উল্টো বন্ধ করার দিকে যাচ্ছে। বাংলাদেশের রাজনীতির নামে যা হয় জাতীয় রাজনীতিতে, এটাকে কত পার্সেন্ট আপনি রাজনীতির সংজ্ঞায় ফেলবেন আর কত শতাংশ আপনি অপরাজনীতির সংজ্ঞায় ফেলবেন? তাই বলে কি আপনি জাতীয় রাজনীতি নিষিদ্ধ করার দাবি তুলতে পারবেন? বরং সেটাকে পরিশুদ্ধ করবার চেষ্টাটা চালাচ্ছে সবাই। ঠিক ছাত্র রাজনীতিতেও আপনি যদি বন্ধ করে দিতে চান, যে বাংলাদেশের মতো এমন ছাত্র রাজনীতি, এমন পেশাজীবী রাজনীতি পৃথিবীর কোথাও নাই। সাংবাদিকরা কোন দেশে আছে এইরকম বাংলাদেশের মতো পোলারাইজড হয়ে রাজনৈতিক সংগঠনের সঙ্গে মিশে যায়? চিকিৎসক, অন্যান্য পেশাজীবী, শিক্ষক কোন দেশে পাবেন যে মূল দলের সঙ্গে মিশে গিয়ে এরকম রাজনীতি করে? আপনি কোন দেশে পাবেন ছাত্র সংগঠনগুলো তারা ছাত্র সংসদ হয়, ছাত্র যে ইউনিয়নটা হয় সেটা হয় ছাত্রদের কল্যাণে প্রতিষ্ঠান ভিত্তিক, সেটা মূল দলের সঙ্গে, এটা কোথায় পাবেন আপনি? কিন্তু বাংলাদেশের ব্যত্যয় ঘটিয়ে হয়ে আসছে। হয় আপনি এটা বন্ধ করতে চাইলে নতুন কি রাজনীতির বন্দোবস্ত ছাত্র রাজনীতিতে করবেন, সেই বয়ান দেন, সেই দিকে আগান, অথবা প্রচলিত ধারার যে ছাত্র রাজনীতি ছিল, যেই ধারার মাধ্যমে 69-এর গণঅভ্যুত্থান হয়েছে, যেই ধারার মাধ্যমে 71-এ দেশ স্বাধীনতায় ভূমিকা রেখেছে, যেই ধারার মাধ্যমে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে, যেই ধারাকে ধারণ করে এই ছাত্ররাই মাঠে নেমে তাদের যে স্বপ্ন আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে গিয়ে 24-এর গণঅভ্যুত্থান ঘটিয়েছে, সেই আকাঙ্ক্ষা নিয়ে আপনি নতুন ছাত্র রাজনীতি করবার জন্য উদ্বুদ্ধ করেন। কিন্তু নিষিদ্ধ করা, বন্ধ রাখা হচ্ছে পরাজয় মেনে নেওয়া। তাহলে এই প্রশাসনকে